পাকিস্তান ডেসপারেটলি একটা কাজ করেছে। তারা 3.5 বছরের মধ্যে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য করেছে। তো তাহলে তারা যদি পারে আমরা কেন পারবো না? আমাদের তো এই আবহাওয়া বলেন বরং সোলারের তাপমাত্রার দিক দিয়ে আমাদের আরো বেটার, কারণ পাকিস্তান কিন্তু আমাদের অনেক নর্থে এবং তাদের বহু এলাকা আছে, বরফ পড়ে এবং শীতকালে তাদের ওখানে সোলার এনার্জি করা সম্ভব না। কিন্তু আমাদের সব জায়গায় একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গায় একেবারে শীতের মৌসুমে করা সম্ভব। তাহলে আমরা কেন পারবো না? আমাদের যে ব্যর্থতার যে ব্যাপারটা, যেখানে আমরা অতীতে কয়লা নিয়েও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমদানি করা কয়লা দিয়ে সব পাওয়ার জেনারেট করছি, অথচ আমাদের উত্তরাঞ্চলে 7টি কয়লা ক্ষেত্র আমরা ডেভেলপ করিনি। ওখানে প্রায় 50 মেগাওয়াট আপনার 50 কি বলে গ্যাস তুলনায় টিসিএফ গ্যাসের সমপরিমাণ কয়লা মজুদ রয়েছে, কিন্তু আমরা উত্তোলন করতে পারিনি। এখন যে সোলার নিয়ে যে হইচই হচ্ছে, সেই সোলার নিয়ে আমার মনে হয় যে কিছুদিন গেলে এটাও হয়ে যাবে কিনা, ব্ল্যাকআউট হয়ে যাবে কিনা আমরা ঠিক জানি না। তো এই জন্যে আমি মনে করি যে সরকারকে একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিতে হবে, যে প্রথম 5 বছরে কত মেগাওয়াট হবে, পরবর্তী 5 বছরে কত মেগাওয়াট হবে, তারপরের 5 বছরে কত মেগাওয়াট হবে। আর যে জিনিসটা এজাজ ভাই বারবার বললেন যে আমাদের গ্রিডকে ডেভেলপ করতে হবে। আপনি পাওয়ার জেনারেট করলেন, গ্রিডে দিতে পারলেন না, আমার বাসায় দরকার আমার 5 কিলোওয়াট বা 3 কিলোওয়াট, দেখা গেলো আমি সোলার করছি 10 কিলোওয়াট, তা আমি আর বাকি 5 কিলোওয়াট আমি দেবো না ন্যাশনাল গ্রিডে। তাহলে আমরা যেন কেন দেখছি, যেমন দেখেন একটি দেশ, সে দেশে এই পরিকল্পনাগুলো এবং এই প্রসেসগুলো তো খুবই স্বাভাবিক, যে আমার প্রতি এত বছর পর পর গ্রিডের কিন্তু ডেভেলপ করতে হবে। আপনারা তো জানেন গ্রিড কিন্তু সারা জীবনের জন্য না, গ্রিডের একটা বিশাল যত ডিমান্ড বাড়বে করতে হবে, তারের চেঞ্জ করতে হবে, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। অথচ বিগত সরকারেও দেখেছি আমরা, তারা ওই কুইক রেন্টাল এবং যেখানে কমিশন কিংবা যেসব ইয়েতে বেশি আগ্রহ বেশি, যার জন্য ওনারা গ্রিড কিংবা এগুলো নিয়ে কোনো কাজই করেনি কিংবা আপনারা আসলে করতে চায়নি। আপনারা দেখেন এই যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি পাওয়ার চার্জ করতে চাই গ্রিডে, যে বাসা বাড়ির যে উদ্বৃত্ত, যেটা কিনা শহরে একটা বিপুল সম্ভাবনা, আপনার ক্যাপাসিটি কিন্তু বাড়ি থেকে ট্রান্সফার হতে পারে, কিন্তু সেটা নিয়ে কাউকে কাজ করতে দেখিনি আমরা। সেটা যে ট্রান্সফর্ম করার জন্য যে প্রযুক্তি দরকার, সেটা এক্সাম্পল আছে। অস্ট্রেলিয়া প্রতি বাড়িতে লাগাচ্ছে, ওরা তো অস্ট্রেলিয়া আমরা জিরো বিল আসতেছে, কারণ এত বরং সরকার আগে যে ইনসেন্টিভ দিয়ে কমাই দিয়েছে যাতে সরকারকে টাকা দিতে হয়, নিজে আত্মনির্ভরশীল। নিউ ইয়র্ক শহর উন্নত দেশগুলোর মধ্যে একটা নিউ ইয়র্ক শহর, যেখানে রীতিমতো সরকার থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সিটি, যে আমরা বিনা পয়সায় তোমাদের রুফে করে দেবো। অস্ট্রেলিয়াতে ইনসেন্টিভ দিচ্ছে, মনে করেন আপনি 5 কিলো লাগাবেন, $1,000 দিচ্ছে, ওটা আবার সরকার থেকে আনতে হবে। যারা লাগাবে আমি লাগাই দিলাম, সার্টিফিকেট দিলে ওনাকে দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে এটা অনেক সমস্যা। এটা একটা মানে চমৎকার উদাহরণ আপনি দিয়েছেন নিউ ইয়র্কের। এটা কিন্তু আমাদের এখানে এটা হতে পারে। কথাটা ঠিক, এটাই করেছে কিন্তু নিউ ইয়র্কেও, যে আপনার ওই যারা আছে সরকারের পক্ষে এত কাজ করা সম্ভব পারবে না, যে সার্টিফাইড কোম্পানি আছে, তোমরা এটা করবে, ইনস্টল করে গভর্নমেন্ট টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্ট টাকা দিয়ে দেবে এবং তুমি দীর্ঘমেয়াদে এই টাকাটা দিবে কিস্তির মাধ্যমে। আর কিছু হাউস ওনার কিন্তু এটা পরিশোধ করছে বছর ব্যাপী, কিন্তু কয়েক বছর ধরে। এবং এটা তার জন্য ইজি হয়ে যাবে। আমার $3,000 দরকার, আমি 7 কিলোওয়াট বসাবো, তাহলে ও $1,000 সরকার থেকে পাওয়ার কথা, $3,000 ওই যে কোম্পানি $3,000 মাল লাগাই দিয়ে চলে গেছে, ওর থেকে $2,000 নিচ্ছে, আর $1,000 সে সরকার থেকে দিচ্ছে। আমাদের এখানে আগেও আপনি আলাপ করছেন, আমাদের এখানে গ্রাম লেভেলে যারা করবে তাদেরকে একটা এনাবলিং এনভায়রনমেন্ট দিলে তুমি করতে পারবা, তুমি 5 কিলোওয়াট করো, ওই ব্যাটারি যদি লাগে ব্যাটারি ইউজ করো, প্যানেল ইনভার্টার, এটা ট্যাক্স ফ্রি, যতটুকু বাজারে যে দাম করবে হলেই চলে। আর কিছু আপনি যদি গ্রামকে যদি করে ফেলতে পারেন, তাহলে ডিমান্ড কমে যাবে। সন্ধ্যায় তারা 2 ঘন্টা 3 ঘন্টার ব্যাটারি স্টোরেজ করলে, 3 ঘন্টা করলেই তো তারা 9টা-10টা ঘুমিয়ে যাচ্ছে, 3 ঘন্টা করলে হয়ে যাচ্ছে। 24 ঘন্টা জন্য লাগবে না, 4 ঘন্টা করুক। 11টা পরে 12টার পরে গ্রামে বিদ্যুতের প্রয়োজন নেই, গ্রামে 9টার পরে বিদ্যুতের প্রয়োজন। আর এখন আমরা এই পলিসি দেখে এমন প্ল্যানিং করতেছি, যারা আমরা 1 মেগাওয়াট করব, সেখানে 33% আমরা ব্যাটারি স্টোরেজ রাখবো, যে সন্ধ্যার সময় ট্রান্সফার করতে পারবো। এটা সম্ভব, শুধু আপনি এনাবলিং এনভায়রনমেন্ট, আর ইনভেস্টমেন্ট তো আসবে, ইনভেস্টমেন্ট আসতে চায়। যে জিনিসটা আমি আপনি যেটা বলছিলেন যে একদিকে যে গ্রিডের ব্যাপারে সরকার দৃষ্টি দেয় নাই, আরও একটা মারাত্মক একটা ব্যাপার আছে, সেটা হলো ট্রান্সমিশন লাইন। এটা আপনি জানেন বোধহয়, এজাজ ভাইও একটু ইঙ্গিত দিয়েছেন যে আমরা কিন্তু ট্রান্সমিশন লাইনের কারণে পাওয়ার প্ল্যান্ট করেও কিন্তু ন্যাশনাল গ্রিডে দিতে পারছি না। আপনার
মনে আছে যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের যখন প্রথম ইউনিট হলো, ওখানে কিন্তু পাওয়ার জেনারেট হচ্ছে, কিন্তু জাতীয় গ্রিডে দেওয়ার মতো গ্রিড লাইন করা হয়নি, করা হয়নি, ট্রান্সমিশন লাইন করা হয়নি। প্ল্যানিংটা আপনি করছেন, আপনি এতদিনে আপনি পাওয়ার জেনারেশন শুরু হবে, আপনি এটা জাতীয় গ্রিডে দিতে হবে, সে যে ট্রান্সমিশন লাইন করতে হবে সেটা কিন্তু করা হয়নি। এবং এমনকি রূপপুরের ক্ষেত্রেও কিন্তু রূপপুর এখনও প্রথম ইউনিট বলা হচ্ছে যে আগামী ডিসেম্বরে বা দরকার হলে আগামী বছরের মার্চের মধ্যে চলে আসবে প্রথম ইউনিট 1200 মেগাওয়াট। সেইটা করার জন্য কিন্তু এখনো কিন্তু আপনার ট্রান্সমিশন লাইন রেডি না ন্যাশনাল গ্রিডে দেওয়ার জন্য। তো এটাও কিন্তু এটা কিন্তু একটা বড় দুর্বলতা সরকারের, যে আপনি যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, এই যে পদ্মা ব্রিজ করা হলো, ব্রিজ করলে অ্যাপ্রোচ রোড নাই, কিন্তু শুধু অ্যাপ্রোচ রোড না, সেখানে যে আপনার ওই যে ইজি পাস সেটার ব্যবস্থা কিন্তু করা হলো না। অথচ আপনার এখনো যদি আপনি যমুনাতে যান কিংবা আপনি মেঘনাতে যান, আপনি মাঝে মাঝে দেখবেন অনেক সময় 5 কিলোমিটার পর্যন্ত 10 কিলোমিটার জ্যাম হয়ে যাচ্ছে। আমার কথা হলো এত হাজার কোটি টাকা দিয়ে আমি সেতু বানালাম, কিন্তু ওই ছোট্ট কাজ যেটা আসলে 5 কোটি টাকারও না করলেন না। যদি সৎ উদ্দেশ্য না থাকে তাহলে কিন্তু আপনি সেটা কোন উন্নয়নই সফলতার মুখ দেখবে না। যে কারণে আপনার এই যে ব্রিজের টোল দিতে গিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে এত হাজার কোটি টাকার আপনার প্রজেক্ট, অথচ তার এখনো গ্রিড লাইন ট্রান্সফার এটা প্রথম দিন থেকে করা দাউদকান্দিতে আসলে অনেকক্ষণ থেকে যেতে হচ্ছে, কারণ ওই টাকা নিচ্ছে, রিসিট কাটতেছে, করতেছে, আপডেট করে।